বিভিন্ন বিদেশি মানসিকতা সম্পন্ন মতামতধারী কোন সংস্থা হোক, রাজনৈতিক দল হোক, ওনারা বহুবার প্রচেষ্টা করেছেন, কিন্তু ভারতীয় সংস্কৃতি ভারতের আত্মা। আর এই বইমালাগুলো তাকে আরো সুদৃঢ় করে। বন্ধুরা, 2018-তে ত্রিপুরাবাসীর আশীর্বাদে শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটির একত্রিত সরকার। আর এই সরকার 2018 থেকে কাজ করা শুরু করেছে। সে সাংস্কৃতিক দিক হোক, ইনফ্রাস্ট্রাকচারাল দিক হোক, এডুকেশন সেক্টর হোক, হেলথ সেক্টর হোক, হিউম্যান রিসোর্স সেক্টর হোক, প্রত্যেকটি সেক্টরে সরকার কাজ করছে। আর কাজ দেখা যাচ্ছে। কিছুদিন আগে আমাদের বাজেট হয়েছে 26,893 কোটি টাকার বাজেট। কত হয়েছে বাজেট? 26,893 কোটি টাকার বাজেট পেশ করেছি আমরা। আমি তার জন্য এই প্রাঙ্গণ থেকে ত্রিপুরাবাসীকে আজকে কিছু বিষয় তুলে ধরব। 21 মাসে আমাদেরই সরকার, তার সঙ্গে পুরনো বাজেটের সঙ্গে এক বছর পরের বাজেটের ডিফারেন্স 4,300 কোটি টাকা। কোভিডের পরেও আজকে যে আমাকে ডেটা দেওয়া হচ্ছে যে এখানে বিক্রি বেশি হয়েছে, এই পর্যন্ত 1 কোটি, কালকে পর্যন্ত 1 কোটি 1.5 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। যেই ইকোনমি কথা আমি বলছি তা প্রমাণ করে। তো 26,893 কোটি টাকার বাজেট মানে গত বাজেট থেকে 4,300 কোটি টাকা প্রায় বেশি। ক্যাপিটাল বাজেট এক্সপেন্ডিচার প্রায় 2600 কোটি টাকার কাছাকাছি ছিল গত বাজেটে, এবার সেটা 5,300 কোটি টাকার উপরে চলে গেছে। তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডাবলের চাইতে বেশি। কটা রাজ্যের মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডাবলের চাইতে বেশি পেশ করতে পেরেছে আমরা জানি কি? আমার কজন সাংবাদিক বন্ধুরা সে বিষয়ে লিখেছেন। কেউ কেউ লিখেছেন যে 4,300 কোটি টাকা বাজেট গত বাজেটের থেকে বেড়েছে। এবার পুরনো সরকার থাকাকালীন দেখুন বাজেট, অ্যাকচুয়াল বাজেট কি ছিল। 2013-14-তে 7,825 কোটি টাকার বাজেট, 2014-15-তে 10,590 কোটি টাকার বাজেট, 2015-16-তে 11,425 কোটি টাকার বাজেট, 2016-17-তে 12,668 কোটি টাকার বাজেট, 2017-18-তে 12,442 কোটি টাকার বাজেট অ্যাকচুয়াল। আর আমরা 2018-19-এ প্রায় 16,000 কোটি টাকার বাজেট দিয়ে শুরু করেছিলাম। 5 বছর যে ফিফথ বাজেট সেটা নিয়ে শেষ করেছি 26,893, মানে প্রায় 11,000 কোটি টাকা বাড়িয়েছি। 11,000 কোটি টাকা।
আর ওনারা 8,000 কোটি টাকা থেকে আরম্ভ করে 12,000-এ শেষ, তার উপর উঠতে পারেনি। যদি 8,000 থেকে শুরু করি, 9, 10, 11, 12, 4,000 কোটি টাকার বাজেট বাড়াতে পেরেছে 5 বছরে। আর এই সরকার 5 বছরে 11,000 কোটি টাকা ত্রিপুরার বাজেট বাড়িয়েছে। এটা হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় দিক। আমি এই মঞ্চ থেকে আমার সাংবাদিক বন্ধুদের বলবো, ভেতরে ঢুকতে হয়, যাইয়ে বাজেট সার্বিকভাবে বাজেটে কি বলবে লিখবে। ট্যাক্স বাড়ানো হয়নি, জনতার উপরে বোঝ বাড়ানো হয়নি, ঠিক আছে, ট্যাক্সও বাড়ায়নি, বোঝও বাড়ায়নি, তারপরও 11,000 কোটি টাকার বেড়েছে। তার মানে ত্রিপুরা চলা শুরু করেছে, চলানি দৌড়ানো শুরু করেছে ত্রিপুরার ইকোনমি। ও 2047 গিয়ে কি করবে? 25 বছর পরে ত্রিপুরার ইকোনমি কোথায় যাবে, কোন সেক্টরে কি হবে? প্রথমবার ত্রিপুরাতে সরকার তুলে ধরেছে, ত্রিপুরার ইতিহাসে কোনোদিন 1 বছরের উপরে বাজেট দেখেনি মানুষ। আজকে আমরা 25 বছর পর্যন্ত কোথায় যাব, আজকে নজওয়ান ছেলে মেয়েদের সামনে এই সরকার প্রস্তুত করে দিয়েছে। সে তৈরি হতে পারবে, সে ত্যাগ করতে পারবে যে আগামী দিনে আমি ইঞ্জিনিয়ার হব না, ডাক্তার হব না, বিজনেসম্যান হব না, কোন সেক্টরে যাব, সিভিল ইঞ্জিনিয়ার হব না, কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। কারণ কি, সিভিল সেক্টরে যদি 30,000 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার ত্রিপুরাতে তৈরি হয়, নিশ্চিত তাকে সিভিল ইঞ্জিনিয়ার পড়া দরকার, কারণ সেখানে জব পাবে। যদি হেলথ সেক্টরে দেখে যে এই হসপিটাল হবে, তো তার উচিত গিয়ে ল্যাব টেকনিশিয়ান হওয়া, নার্সেস কোর্স করা, MBBS কোর্স করা। আমরা ছোট থাকতে আমাদের সামনে যে সরকারগুলো ছিল, সে লক্ষ্যমাত্রা প্রস্তুত করতে পারেনি। তার জন্য বিপ্লব দেব ছোটবেলা মা শিখিয়ে দিয়েছিল, সবের মাই শিখিয়ে দিত। বড় হয়ে কি হবে জিজ্ঞাসা করলে বলবে কি হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই বলতেন সবাই। আমাকেও জিজ্ঞাসা করা হতো কি হবে বাতিজা বড় হয়ে, কারণ মা শিখিয়ে দিয়েছে। কাকু ডাক্তার হব, ডাক্তার হয়েছি, ডাক্তার হইনি। আজকের ছেলে মেয়ে ত্যাগ করতে পারবে বড় হয়ে কি হবে, কারণ 25 বছর রূপরেখা থেকে এর মা বাবা আর ও নির্ণয় করে নেবে আমি এটা হব, হয়েও যাবে। ত্রিপুরা সেই দিশাতে প্রস্তুত হয়ে গেছে। পরিবর্তন যখন হয় আমরা অ্যাসেস করতে পারি না, এটা মনে হচ্ছে আপনি আপনি হয়, এমন না। আর এই হাঁপানিয়া প্রাঙ্গণ থেকে আমি বলছি, আগামী 5 বছরে ত্রিপুরার যে বাজেট সেটা 50,000 কোটি টাকার উপরে নিয়ে যাব, না হলে ত্রিপুরাকে উঠাবো কি করে? তাদের মতো প্রতি বছরে দেখেছেন তো বাজেটের নমুনা 200 কোটি টাকা বাড়ে, আরেকবার তো কমে গেছে। 16, 17, 18 তো উল্টা কমে গেছে এদের অ্যাকচুয়াল বাজেট। ত্রিপুরাকে কিভাবে উঠাবে? তার রাস্তাই তৈরি করা হয়নি। আজকে নতুন দিশায় চলা শুরু করেছে। অনেকের কাছে এগুলো নতুন মনে হবে, এগুলো নতুন নয়, এগুলো শেখা দরকার আমাদের ছেলে মেয়ে, সমাজ ব্যবস্থা। তবে তাদের মধ্যে কনফিডেন্স লেভেল আসবে যে না, আমার ত্রিপুরা ওখানে যাবে তো আমার ছেলে রোজগার নিশ্চিত করবে। ছেলের মধ্যে কনফিডেন্স লেভেল প্রথম থেকে ডেভেলপড হয়ে যাবে। আগে না জেনে কিভাবে লক্ষ্য তয় করব, আলটিমেট গোল পোস্ট যদি নাই দেখি, তার নির্ণয় কিভাবে করব? আজকে ত্রিপুরার ছেলে মেয়েদের কমসে কম 25 বছর পর্যন্ত কি কি হবে তার একটা রূপরেখা তার সামনে চলে এসছে। বন্ধুরা, মানুষ আজ নির্ণয় করতে পারবে যে আমার ভবিষ্যৎ কি হবে, আমি কোথায় যাব, কতটা যাব, ওর কাকে সঙ্গে নিয়ে যাব। মানসিকতা তৈরি হয়েছে। এক সময় 2018-তে যখন আমি ভাষণ দিতাম তো বলতাম, গ্রাজুয়েট ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, MBA করা ছেলে কেন রোজগার করে না, কেন গাই পালা না, কেন কৃষি ক্ষেত্রে যায় না বাবার সঙ্গে, কেন দোকান লাগায় না,
তো এই কমিউনিস্টের দল পুরো দুনিয়াতে ইন্টারন্যাশনাল লেভেলে বলেছে বিপ্লব দেব একটা মূর্খ বসিয়ে দিয়েছে। আমরা দেখো ইন্টেলেকচুয়াল মুখ্যমন্ত্রী ছিল, বসিয়ে দিয়েছে, বলছে গ্রাজুয়েট ছেলেকে ধান খেতে যাওয়ার জন্য, গাই পালার জন্য, মৎস্য চাষ করার জন্য। কিন্তু আজ ত্রিপুরা আমরা কোথায় গেছে? যখন রবীন্দ্র ভবনে বায়োফ্লক্সে কাজ করার জন্য একত্রিত হয়েছে, একজনের 1000 লোক 1500 লোক বায়োফ্লকে কাজ করবে। ভিড়ের মধ্যে গিয়েছি, বিশাল করে একটা ছেলে আমাকে দাঁড়িয়ে বলে, স্যার আমি ইঞ্জিনিয়ার, আমি এনআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছি, আপনার ভাষণ আমি এনআইটিতে শুনেছিলাম তখন 2018-তে, আর আমি তারপর থেকে আমার একটা পুকুর আছে আর 2টা লিজ নিয়ে মাছের চাষ করি। আজকে আমি হাজার হাজার টাকা মাসে রোজগার করি, চাকরি যখন হবে তো দেখা যাবে, কিন্তু আজকে আমি স্বরোজগারী মানুষ, 10 জনকে রোজগার দিই। হাজামারের একটা ছেলে অ্যান্টনি দেববর্মা ভিড়ের মাঝখানে আমার সামনে আসে, বলে, স্যার আপনি আমাদের জন্য করেছেন স্যার। আমি কি, কে করেছে? মানুষ করেছে। বলে, নেই স্যার, আমি ওই সময় ভোট দিচ্ছিলাম, ভোট দেওয়ার সময় সত্তাসীন পার্টিকে দেইনি, আমাকে বলেছে ওটাকে ভোট দাও, তো আমি দেওয়ার সময় গিয়ে দিয়ে দিয়েছি অপোজিশনকে, জানলা দিয়ে দেখে নিয়েছে। তারপর থেকে আমার পুকুরের কাগজপত্র দলিলপত্র কোনোদিন দেয়নি। আপনি আসার পর সেগুলি পেয়েছি, এখানে মাছের চাষ করি, আমি এত টাকা রোজগার করি, বায়োফ্লকও শিখে নিয়েছি, সেটাও শুরু করে দেব। স্যার আপনি তো বরদান দিয়েছেন আমাদেরকে। আমি দিইনি, নরেন্দ্র মোদী দিয়েছে। আজকে 2018-তে বিপ্লব দেব যেটা বলেছে তার রেজাল্ট চলে এসছে আমার ত্রিপুরার মধ্যে। 4 বছরের মধ্যে আজকে 1000-এর উপরে বায়োফ্লকে চাষ করার জন্য নজওয়ান ছেলে মেয়ে আমার সামনে দাঁড়িয়ে গেছে, ত্রিপুরা তৈরি হয়ে গেছে। যদি না বলতাম তো ওই লাইনের মধ্যে ধাক্কা খেত, রোদে বৃষ্টিতে গ্রাজুয়েশন করার পর চাকরি দেন ঘুরতে 10 বছর 15 বছর 25 বছর হতে 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 লাস্ট অব দা যেও চাকরি পেয়েছে তো সুপ্রিম কোর্টে সেই চাকরিগুলো তথাস্থ করে দিয়েছে। কারণ কি, সে অনিয়ম করেছে সবগুলো। ত্রিপুরার সময় অন্যায় হয়েছে, পাপ হয়েছে। সাংস্কৃতিক মেলা প্রাঙ্গণ থেকে আমি বলছি, যারা সংস্কৃতির দোহাই দিতেন, যারা বলছেন কালচারাল সিস্টেম আমরাই জানি, রবীন্দ্রসঙ্গীত আমরাই পরিবেশন করতে পারি, আজকে ত্রিপুরাতে পরিণত ত্রিপুরা তৈরি হয়েছে। আজকে কই বাধ্যবাধকতা নেই, কোন পার্টি করেন, কোন দল করেন, কোন জায়গা থেকে এসছেন, সেই জায়গা বিপ্লব দেব তার সরকার জিজ্ঞাসা করে না। আপনার মধ্যে কোয়ালিটি আছে কি, মেরিট আছে কিনা, সেটা নিশ্চিত জিজ্ঞাসা করে। আজকে মেরিটে ত্রিপুরা তৈরি হচ্ছে, স্বয়ং সম্পূর্ণ ত্রিপুরা তৈরি হচ্ছে। এটা যদি 10 বছর আগের ত্রিপুরাতে হতে পারত, তো আজ দেশের গৃহমন্ত্রী যখন এসে বলে বিবেকানন্দ ময়দানে যে আগামী 5 বছরে ত্রিপুরাকে নাম্বার 1 প্রদেশ বানাবো, তখন আমার মনের মধ্যে কষ্ট হয়, আরো 10 বছর আগে ত্রিপুরা কেন আমার হাতে আসলো না, মোদির কাছে আসলো না? যখন মোদি 2014-তে এসছে তখনই যদি চলে আসতো, তাহলে আজ দেশের গৃহমন্ত্রী যে আরো 5 বছরে ত্রিপুরাকে নাম্বার 1 বলছে, তো আজ নাম্বার 1 ত্রিপুরা হয়ে যেত। এটা প্রমাণিত করে আজকের বাজেট তা প্রমাণ করে। সবাই ভেবেছিল যে বিপ্লব দেব ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টির ভিশনে বলেছে 2000 করে ভাতা দেবে সবাইকে, দিতে পারবে না। দেখো 1000 অবধি আটকে গেছে। আটকান না লোক না মোদির কেউ আটকাইতে পারে না। মোদিকে সেফ জনতা আটকাইতে পারে, বাকি কেউ পারে না। কি মোদি কাজ করে, মোদি কমিটেড, মোদি মানুষকে বোঝে। মোদি ত্রিপুরাতে খুঁজ করে কাঁঠাল জার্মানিতে বিক্রি হয় মন কি বাতে বলে। মোদি খোঁজ করে ত্রিপুরাতে অ্যাপেল কুল বিক্রি করে 5 লাখ টাকা রোজগার করে, প্রকাশ চাকমা তার নাম বলে। মোদি বাঁশের বোতল তৈরি করে, কে সে বাঁশের বোতল দিয়ে সে ব্যক্তির নাম বলে। ত্রিপুরার বিষয়ে কোন প্রধানমন্ত্রী কোনদিন বলেছে তার উদাহরণ আছে? কোন উদাহরণ নেই। ঠাঙ্গা ডানলংকে পদ্মশ্রী পুরস্কার, 3টি পদ্মশ্রী পুরস্কার ত্রিপুরাতে জনজাতি সমাজে পেয়েছিল। ত্রিপুরাতে জনজাতি সমাজে 3টি উৎকৃষ্ট পুরস্কার কোনোদিনও পায়নি।
কেউ অ্যাপ্লিকেশন লাগিয়েছিল, মোদির কাছে কেউ গিয়েছিল? আপনি আপ খুঁজে বের করেছে। ঠাঙ্গা ডাল্লংকে হয়তোবা ওই বস্তির লোক বের করতে পারেননি, নরেন্দ্র ভাই মোদি বের করে নিয়ে এসছে। জামাতিয়াকে বের করে নিয়ে এসেছে মাতাবাড়ি থেকে, শান্তির বাজার থেকে রিয়াংকে বের করে নিয়ে এসেছে। বন্ধু, এগুলো এইভাবে হয় না। মানসিকতা থাকতে হয় কাজ করার, নিষ্ঠা থাকতে হয়, নিয়ত থাকতে হয়, মানসিকতা, নিয়ত, কমিটমেন্ট। যারা আগে ছিল তাদের কোনো কমিটমেন্ট ছিল না, এক দলের প্রতি কমিটমেন্ট ছিল, পাবলিকের প্রতি কমিটমেন্ট ছিল না। তার জন্য এবার বাজেটে 2023-এ নির্বাচন হবে। নির্বাচনে প্রায় 1 বছর আগে সরকার ঘোষণা করে দিয়েছে দুর্গাপূজার আগে সবাইকে 2000 টাকা করে সোশ্যাল পেনশন দেওয়া, তার পয়সা রেখে দেওয়া হয়েছে। ইলেকশনের বৈতরণী পার করার জন্য এসে 23-এর 1 মাস আগে ঘোষণা করব, এই কাজ মোদী সরকার করে না, নরেন্দ্র ভাই মোদী করে না। 5 কিলো করে ত্রিপুরায় প্রায় 6 লাখ পরিবারের কাছে ফ্রি চাউল যায় মোদির। নির্বাচন দেখে মোদি করেনি, 2 বছর যাবৎ খাওয়াচ্ছে, আবারও 6 মাস এক্সটেনশন করে দিচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত। এক সময় ত্রিপুরাতে চাউল নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, এগুলোর আওয়াজ উঠতো, আন্দোলন হতো। আজকে এগুলোর আন্দোলন হয় না, কিন্তু তাদের ভাষাগুলি যায়নি। যখন প্রেস কনফারেন্সে বলবে বসে, তখন খাদ্য নাই, বস্ত্র নাই, অস্ত্র নাই। কে বলেছে? আর 6 লাখ পরিবারের কাছে তো 5 কিলো করে চাউল প্রতি ব্যক্তি ফ্রিতে যায়। ইপিডিএস সিস্টেমে বিপিএল আর অন্তোদয় পরিবারের কাছে 2 টাকা করে চাউল অতিরিক্ত যাচ্ছে, আটকায়নি কেউ। আর রেশন শপগুলির মধ্যে আগেরকার সময় চাউল, লবণ, কেরোসিন, চিনি দিত, কেন্দ্র সরকার ভর্তিকে দেনা বলে বন্ধ করে আন্দোলন করিয়ে দিয়েছে। আজকে রেশন শপগুলির মধ্যে কি পাওয়া যায়? চাউল পাওয়া যায়, চিনি পাওয়া যায়, কেরোসিন তেল পাওয়া যায়, লবণ পাওয়া যায়, চা পাতা পাওয়া যায়, ওই চা পাতা বইয়ে রয়েছে, চা পাতা পাওয়া যায়, তারপর মশলা পাওয়া যায়, সয়াবিন পাওয়া যায়, ময়দা, সুজি, সাবান, মুসুরের ডাল। তারপর সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বোনেরা যেগুলো তৈরি করবে সেগুলোকে বিক্রি করার অধিকার নোটিফিকেশন করে সরকার দিয়ে দিয়েছে। ত্রিপুরাতে মানুষ না খেয়ে মরবে। আমি এই সংস্কৃতির ময়দান থেকে এদেরকে বলি, কমসে কম লজ্জা থাকা, মুখটা তো বন্ধ করুন। কেন ত্রিপুরাকে বদনাম করুন? ত্রিপুরাতে কোনো মানুষ আর ভবিষ্যৎ না খেয়ে পাখিও মরবে না, মানুষ তো দূরের কথা, পক্ষী মরবে না ত্রিপুরাতে। ত্রিপুরার মানুষকে বদনাম করে রাখা হয়েছিল এক সময়, গরিব ত্রিপুরা, গরিব ত্রিপুরা, গরিব ত্রিপুরা, কিচ্ছু নেই আমাদের কাছে। কে বলেছে গরিব ত্রিপুরা? এবারও বাজেট পেশ করেছি, যে জিএসডিপি আগের চাইতে বেটার পেশ করেছি। বড় বড় ইকোনমিস্টরা বলেছিল নরেন্দ্র মোদী সরকারকে যে কোভিডের পরিস্থিতিতে -31-এ চলে, -32-এ চলে যাবে। -32-এ যায়নি, +9-এর जीडीपी নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये मोदी है। ভারতের ইকোনমি ধাক্কা খায়নি, ভারতের বিদেশি পুঁজি কমেনি, ভারতের সম্মানও বেড়েছে। যখন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, আজকে ভারতবর্ষের ভারতীয় প্রধানমন্ত্রীর ওপিনিয়ন মাইনে রাখছে। মোদী একদিকে ভারতকে সম্মান দিয়েছেন বিশ্বের দরবারে, আরেকদিকে ভারতের মানুষের কাছে অন্ন জুগিয়েছেন, আরেকদিকে ভারতের মানুষকে কোভিডের ফ্রি ইনজেকশন দিয়ে জীবন দিয়েছেন, ও ভারতের জিএসডিপি কে আগে বাড়িয়েছেন। রক্ষা মন্ত্রণালয় কেউ অ্যাসেসমেন্ট নেই, করিও না আমরা। সবচেয়ে বড় বাজেট কোথায় হয়? ডিফেন্সও হয়।
5 লাখ কোটি টাকার উপরে বাজেট। আগে সমস্ত বাজেটের এক এক পয়সা বিদেশে চলে যেত, কারণ কি রক্ষার সমস্ত সামগ্রী বিদেশ থেকে আসতো। মোদি আসার পর মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া আমরা ভুলে যাই যখন মোদিজি স্লোগানগুলো তোলে। এগুলো তোলার পর আজকে ভারতেই ডিফেন্সের অনেক সামগ্রী তৈরি হয়। এবার বাজেটে লক্ষ্য করেছেন যে 70% ভারতীয় কোম্পানি থেকেই ক্রয় করা হবে। মেইনটেনেন্সের সমস্ত ব্যবস্থা 70% ভারতীয় কোম্পানিতে নেবে। তার মানে আমাদের যে খরচা সমস্ত বিদেশে চলে যেত, তার একটা সিংহভাগ এখন ভারতেই থাকবে। তার ব্যবস্থা মোদি করেছে, অন্যরা করেনি। কেন? কারণ কি 5 লাখ কোটি টাকা শুধু বিদেশে চলে যাবে, ওখান থেকে সিধা 5% কমিশন চলে আসবে। যদি 5 লাখ কোটি টাকা হয় বাজেট, তার মধ্যে 3 লাখ কোটি টাকার যদি ক্রয় করি, মেইনটেনেন্স হয়, 3 লাখ ইন্টু 5%, 3 5 15, একসঙ্গে কত হাজার কোটি টাকা? কত হাজার কোটি টাকা হলো? এক ডিলে চড়ে আসে 1500 কোটি টাকা। ভাইয়া, ये রাজনীতি ভারতে চলতো, মোদি এসে সেগুলো বন্ধ করেছে আর ভারতকে নতুন দিশা দিচ্ছে। আজকে দেখছেন যে কোভিড হওয়ার পরও ভারতের ইকোনমি হিলছে না। মোদি যখন দেখছেন এসব হচ্ছিল, কোভিডের মধ্যে ধীরে 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 এই 2-2.5 বছরের মধ্যে ডিফেন্সের সমস্ত সামগ্রী তৈরি করার ব্যবস্থা, তার মেইনটেনেন্স করার ব্যবস্থা বিদেশ থেকে এনে কোলাবোরেশন করে মুম্বাইতে, তামিলনাড়ুতে, দিল্লির আশপাশে বসিয়ে দিয়েছে। তার কারণে আমাদের বাইরে যে টাকাটা চলে যেত, সেটা এখন ভারতের বাজারের মধ্যে থাকার ব্যবস্থা করা। এটা হচ্ছে বড় অর্থনীতিবিদের সবচেয়ে বেহতরিন উদাহরণ। তাই বন্ধুরা, বিষয় বইমেলা, বিষয় সংস্কৃতি, কিন্তু মনে রাখবেন বইমেলা, সংস্কৃতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এসব থাকবে, রাষ্ট্র যদি থাকে। রাষ্ট্র সর্বোপরি, দেশ সর্বোপরি। রাষ্ট্র থাকলেই এগুলি থাকবে। আজকে দেখুন না, যখন রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন ইউক্রেনে, কই তার সংস্কৃতি, কই তার কলা। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, কি তার অবস্থা? ত্রাহি ত্রাহি শুরু হয়ে গেছে, ইকোনমি ধ্বস্ত হয়ে গেছে। কিন্তু ভারত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়িয়ে আছে। এটা মোদির জন্য হয়েছে। তাই বন্ধুরা, যারা সংস্কৃতি প্রেমিক আছেন, লেখক আছেন, লেখিকা আছেন, বুক সেলার, পাবলিশার্স, মনে রাখবেন, আগে মাটি চাই, দেশ চাই, মিট্টি চাই, রাষ্ট্র চাই। তার জন্য আমাদের ভুললে হবে না, সংস্কৃতি এই মাটিতে রয়েছে। এই মাটিকে সঠিক রাখতে হবে, এই মাটিকে সামলিয়ে রাখতে হবে। এটা আছে তো সবকিছু আছে। আমি আশা করি এই সরকার যেভাবে কাজ করা শুরু করেছে, আর আইসি দপ্তরের নজওয়ান মন্ত্রী সুশান্ত চৌধুরী, तो नाम भी चौधरी है। चौधरी माने कि गांव का माने राजा है। আবার অনেক কিছু কিছু চৌধুরী আছে মানুষ ভয় পেতে হয়, চৌধুরী সাহেব ডরে, কিন্তু এই চৌধুরীকে ভয় পাওয়ার দরকার নেই। এই চৌধুরী আপনাদের জন্য কাজ করবে। আর আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে ত্রিপুরা কলা সংস্কৃতি, আপনাদের যারা তার সঙ্গে জড়ে আছেন তাদের কিভাবে সম্মান দেওয়া যেতে পারে, তাদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে, অনেক পদক্ষেপ ললিত কলা একাডেমি থেকে অনেক কিছু এই সরকার শুরু করেছে। আপনারা জানেন, আমি বারবার রিপিট করব না। এবার বাজেটও আইসিএ ডিপার্টমেন্টের বাজেট অনেক বাড়ানো হয়েছে। একসময় 3.5 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্টের বাজেট হতো মাত্র ত্রিপুরাতে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এরা সবাই জানেন। আর এটা এবার বাজেটে আরো বাড়ানো হয়েছে, সেটা বাড়িয়ে আমরা লগভগ 12-13 কোটি টাকা, এবার 15 কোটি টাকা পৌঁছে গেছে। তো তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাবো। সবাইকে এই মেলা প্রাঙ্গণে আপনারা এটা সফল করে তুলেছেন, তার জন্য যারা আয়োজক মণ্ডলী রয়েছেন তাদেরকেও
ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্য সুশান্ত চৌধুরী এবং তার টিমকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা ধন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের কাছে মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত অতিথিবর্গের অনুমতি নিয়ে আমরা আবারও ফিরে যাচ্ছি সম্মাননা জ্ঞাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। আমি মঞ্চে আহ্বান করছি সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার গ্রহণ করবার জন্য শ্রী বিমান ধর মহাশয়কে। সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার আমরা তুলে দিতে চাই শ্রী বিমান ধর মহাশয়কে। পুরস্কার তুলে দেবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে অনুরোধ করছি। তাকুবুকু খাপনি খাচুকসং বরমগ্রাং জুকসং তাবকি বেচেবু সলিল কৃষ্ণ দেববর্মন মুকুমু সকাত এই সকাত তাকলাইনি অবিসু মান্নাইংখা বরমগ্রাং মুচাং বিমান ধর বরমগ্রাংনো সকাত ইয়াফারাই নারী পাকে কবকনাই তিনিনি পান্দানি নারওয়াই অকরা হাস্তিনি মন্ত্রী অকরা বরমগ্রাং মুচাং বিপ্লব কুমার দেব সারনো। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। একবার জোরে করতালিতে নন্দিত হোক আমাদের এই বইমেলা প্রাঙ্গণ। আপনাদের মতো মহতীদের হাতে এই সম্মাননা জ্ঞাপন করতে পেরে সম্মানিত আজ আমরা নিজেরাই। এবারে কালীকিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার প্রাপক হচ্ছেন এই বছরের শ্রী জহর ব্যানার্জি মহোদয়। আমি বিনীতভাবে অনুরোধ করব শ্রী জহর ব্যানার্জি মহোদয় আপনি দয়া করে মঞ্চে আসবেন। তাকে প্রদান করা হচ্ছে কালীকিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার। আমি বিনীতভাবে অনুরোধ করব মাননীয় মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, মাননীয় সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী, আপনি শ্রী জহর ব্যানার্জির হাতে এই পুরস্কারটি তুলে দেবেন। বরমগ্রাং জুকসং ও বেচেবো তাবু কালীকিঙ্কর দেববর্মন মুকুমু সকাত এই সকাত দেখলেনি অবিসু মান্নাইংখা বরমগ্রাং মুচাং জহর ব্যানার্জি বন সকাত ইয়াফারি দङ তিনিনি পান্দানি বরমনি নারওয়াই হাস্তিনি এবারে ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার আমরা তুলে দিতে চাই প্রখ্যাত নাট্যকার শ্রী ননী দেব মহাশয়ের হাতে। পুরস্কার তুলে দেবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়। ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার গ্রহণ করছেন শ্রী ননী দেব। তাবকি বেচেবো ত্রিপুরেশ মজুমদার মুকুমু সকাত এই সকাত ইয়াফার জাগানো বরমগ্রাং মুচাং ননী দেবন। রাজ্যের বরেণ্য বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব শ্রী গুরু ননীদেব। হাস্তেনি কক্থম হুকুম একটি মন্ত্রী বরমগ্রাং মুচাং সুশান্ত চৌধুরী স্যার বরমগ্রাং মুচাং ননী দেবন তাবু সকাতি আফারি দङ। এবারে বিশ্বদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার এই পুরস্কার প্রদান করার জন্য অনুরোধ করব বিনীতভাবে শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়া, মাননীয় জেলা সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা। এই পুরস্কার প্রাপক শ্রী মিলন কান্তি দত্ত। আমি আপনাকে
বিনীতভাবে অনুরোধ করব মঞ্চে এসে এই পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার বিশ্বদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, প্রাপক শ্রী মিলন কান্তি দত্ত। পুরস্কার প্রদান করছেন শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়া, মাননীয় জেলা সভাধিপতি, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। বরম গোনাং যোগসং তাবুক নিবেচিব বিষ্ণুদেব ভট্টাচার্য মুকুমু সকাত। এই সকাত মানৈ দङ বরম গোনাং মোচাং মিলন কান্তি ধর। বরম গোনাংনো সকাত ইয়াফারি দङ তিনি পান্দানি বরমনি নারওয়াই বরম গোনাংযোগ অন্তরা দেব সভাধিপতি, সালতাং ত্রিপুরা জেলা পরিষদনি। এবারে আমরা তুলে দেব লালন পুরস্কার। গ্রহণ করবেন শ্রী শান্তনু চৌধুরী। পুরস্কার তুলে দেবেন আগরতলা পুর নিগমের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়। লালন পুরস্কার গ্রহণ করছেন শ্রী শান্তনু চৌধুরী। খাচুকসং ও বেচিব লালন সকাত। এই সকাত মানৈ দङ হাস্তেনি রিজার্ভ মঙ্করং হ্রে সিরিজাক বরম গোনাং শান্তনু চৌধুরী। বরম গোনাংনো সকাতি আফারি দङ তিনি পান্দানি বরমনি নারওয়াই আগরতলানি মিউনিসিপাল কর্পোরেশননি মেয়র বরম গোনাং মোচাং দীপক মজুমদার স্যার। এবারে রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার, শ্রেষ্ঠ প্রকাশনা বাংলা, প্রাপক অববাহিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ত্রিপুরা রক্ত ছড়া সোনালী দিন। আমি আপনাদেরকে বলবো দয়া করে মঞ্চে আসবেন। পুরস্কার প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করব শ্রী সন্তোষ সাহা মহোদয়কে, মাননীয় চেয়ারম্যান ত্রিপুরা চা উন্নয়ন নিগম। রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার, শ্রেষ্ঠ প্রকাশনা বাংলা, প্রাপক অববাহিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ত্রিপুরা রক্ত ঝরা সোনালী দিন। একবার করতালিতে নন্দিত হোক আমাদের এই বইমেলা প্রাঙ্গণ। ধন্যবাদ। এবারে আমরা তুলে দেব দৌলত আহমেদ স্মৃতি শ্রেষ্ঠ প্রকাশনা সম্মান ককবরকের জন্য ককবরক সাহিত্য সভা তুতেন খামিনি পিরামিড। গ্রহণ করবেন ককবরক সাহিত্য সভা তুতেন খামিনি পিরামিড। দৌলত আহমেদ স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা তুলে দেবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব শ্রী অভিষেক চন্দ্রা মহাশয়কে। খাচুকসং তাবুকনি বেচিব দৌলত আহমেদ মুকুমু সকাত। অবনি তাকলাইনি বেচিব ককবরকনি সিমুংনি বেচিব ইয়াফার চাকনাই। ককবরক সাহিত্য সভা তুটেন খামেননি পিরামিড অবনরকেই ইয়াফার চাকনাই। এবারে সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার যুব পুরস্কার, প্রাপিকা শ্রীমতী সুপর্ণা দেব। আমি মঞ্চে আহ্বান করব তাকে। বিনীতভাবে অনুরোধ করব মিস্টার আরিফ মোহাম্মদ মহোদয়কে, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস অফ দি বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আগরতলা ত্রিপুরা। সুপর্ণা দেব অনুপস্থিত, তার হয়ে তার বাবা এই পুরস্কার গ্রহণ করছে। সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার যুব পুরস্কার, প্রাপিকা শ্রীমতী সুপর্ণা দেব। আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি এবছর থেকে এই 4টি পুরস্কার নতুনভাবে রাজ্য সরকার প্রদান করছে সেই যুব প্রতিভাবানদের, যাদের জন্য আমরা এগিয়ে যাব, আমাদের দেশ এগিয়ে যাবে, তাদের জন্য আপনারা একবার জোরে নন্দিত করুন এই প্রাঙ্গণ। ধন্যবাদ। এবারে আরেকটি যুব পুরস্কার অজিত মজুমদার স্মৃতি পুরস্কার
গ্রহণ করবে শ্রীমতী নবনীতা রায়। পুরস্কার তুলে দেবার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করব ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের শ্রদ্ধেয় সচিব শ্রী শুভব্রত দেব মহাশয়কে। ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের শ্রদ্ধেয় সেক্রেটারি শ্রী শুভব্রত দেব মহাশয়কে অনুরোধ করব অজিত মজুমদার স্মৃতি পুরস্কার তুলে দেবার জন্য শ্রীমতী নবনীতা রায়ের হাতে। অজিত মজুমদার মহকুমা সখাত টাকলানি অবিশু মান্নাইখা বরমগ্রাংজ নবনীতা রায়।